ভিডিওটি ধারণ করার সাথে ইশরাক হোসেনের কোনো সম্পৃক্ততা ছিল কিনা? এখানে ইশরাকের মাধ্যমে হোক আর যার মাধ্যমেই হোক, যেটা সত্য সেটা সত্য। আপনি তার কথাবার্তার যে স্টাইল আপনি দেখলেই বুঝবেন যেখানে কোনো স্ক্রিপ্ট লিখে দেওয়া হয়নি। কিন্তু আসলে পুলিশের পক্ষে তো এটি ভেরিফাই করা খুব সহজ একটা বিষয় না, যে ওই মোটরসাইকেলটি আসলে কার। আরো যেসব বড় বড় মন্ত্রী ছিল, হাসান মাহমুদ থেকে শুরু করে মোহাম্মদ আরাফাত, এদের সম্পর্কে আমি যা যা তথ্য দিয়েছিলাম এগুলো পরবর্তী সময় কিন্তু মেইন স্ট্রিম মিডিয়াতে এসেছে যখন তারা ক্ষমতায় নেই তখন। আমরা তো অনেকবার শুনেছি যে পুলিশে নাকি বিএনপি লোকজন আছে, কোথাও নাকি জামাতের কন্ট্রোলে চলে গেছে। তো এরকম যদি ভাগাভাগি থেকে থাকে তাহলে বের করাটা এত কঠিন হয়ে যাচ্ছে কেন? আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার আর কি বের হওয়া বাকি আছে সেটা আপনি আমাকে বলেন। মানে ধরেন এই সহজ প্রশ্নগুলো, সেই মোটর বাইকটি কার, সেই যে ফোনালাপটির কথা যেটি জানে আলম অপু দাবি করছেন যে মোটর বাইকে বসে আসিফ মাহমুদ তার সাথে ফোনে কথা হয়েছে, সেই ফোনালাপটি মানে বের করাও তো খুব সহজ, অপুর ফোন থেকে পাওয়া যাওয়ার কথা। এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার যত অপকর্ম, এই সব অপকর্মের একমাত্র সাক্ষী হচ্ছে মাহফুজুল আলম ভুঁইয়া, যিনি একটা আপনার টি স্পোর্টস চ্যানেলের একটা স্পোর্টস রিপোর্টার ছিল। উনি লিখে রাখেন, আজকে একটা কথা আপনাকে বলছি, হয়তো 1 বছর পরে আপনি আমার এই কথাটা মিলিয়ে দেখবেন যে মিললে কিনা, যে যখন ক্ষমতা থাকবে না এই আসিফ এই মাহফুজ কেউ দেশে থাকবে না, সব দুবাইতে সেকেন্ড হোমের ব্যবস্থা করে রেখেছে। কক্সবাজারে যে এনসিপি নেতারা গেলেন, পিটার হাসের সাথে বৈঠক হয়েছে বলে আপনারা প্রথমে দাবি করলেন, পরবর্তীতে দেখা গেল ভুল, আপনি ভুলটা স্বীকারও করেছেন যে এটি একটা ভুল হয়েছে। কিন্তু একটু কি এটা বলবেন যে এরকম একটা ভুল কি করে হলো? ওই যে একটা বিজ্ঞাপন আছে না, যে যদি দাগ থেকে ভালো কিছু হয় তাহলে দাগই ভালো। তাই মনে করি একটা ভুল থেকে যদি ভালো কিছু হয়। আওয়ামী লীগের সাবেক এমপি শাম্মী আহমেদের গুলশানের বাসায় চাঁদাবাজির ঘটনায় সমন্বয়ক জানে আলম অপুর স্বীকারোক্তির ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে চাঁদাবাজির ঘটনায় উপদেষ্টা আসিফ মাহমুদের সম্পৃক্ততা এবং তদারকির অভিযোগ করেছেন অপু। সেই প্রসঙ্গে সাংবাদিকদের জিজ্ঞাসায় অবান্তরভাবে নীলা মার্কেটের হাঁসের মাংস প্রসঙ্গ এনেছেন আসিফ। দাবি করেছেন 5ই আগস্টের পর অপুর সাথে কোনো কথা হয়নি তার। কিন্তু অপু যেই ফোনালাপের কথা বলছে সেটা কি যাচাই করা হচ্ছে? সাদা সিএফ মোটর বাইকটি যেটিতে ছিলেন আসিফ মাহমুদ বলে দাবি করছেন অপু, সেই বাইকটি আসলে কার? হাঁসের মাংসের অবান্তর গল্পে হারিয়ে যাচ্ছে না তো এসব যৌক্তিক প্রশ্ন? আজকের অতিথি অনুসন্ধানী সাংবাদিক নাজমুস সাকিব। নাজমুস সাকিব, আপনাকে স্বাগত জানাচ্ছি আমার আজকের আয়োজনে। আপনাকে ধন্যবাদ। আজকে বিশেষ করে আপনার সাথে কথা বলা এ কারণেই যে আপনারা গুলশানের শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির ঘটনায় গ্রেপ্তারকৃত একজন গ্রেপ্তার জানে আলম অপুর তার একটি ভিডিও ভাইরাল করেছেন। সেখানে তিনি দাবি করছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সেই ঘটনায় সম্পৃক্ত, চাঁদাবাজির ঘটনায়, এবং সেই তদারকিতেও আসিফ মাহমুদের কথা তিনি বলছেন। এবং আপনার ফেসবুক আমি খেয়াল করছিলাম, আপনি বলছেন যে এই ভিডিওটি জানে আলম অপু ধারণ করেছেন গ্রেপ্তারের আগে, এবং তিনি তার বন্ধুর কাছে সেই ভিডিওটি দিয়ে গেছেন যে গ্রেপ্তার হলে সেটি যেন তাদেরকে দেওয়া হয়, মানে সাংবাদিক বা অ্যাক্টিভিস্টকে যেন দেওয়া হয়। কিন্তু আমরা দেখলাম যে অপুর স্ত্রী তিনি সংবাদ সম্মেলন করে দাবি করছেন যে এটি ইশরাক, বিএনপি নেতা ইশরাক হোসেনের বাসায় করা, এবং ইশরাক হোসেনই আসলে অপুকে দিয়ে এই ভিডিওটি ধারণ করিয়েছেন, বা ইশরাক হোসেনই জোর করে এটি করেছেন। আপনার জানা মতে সত্য কোনটা? আসলে এখানে ইশরাক হোসেন তিনি তো এই ঘটনার পর থেকে তার কাছ থেকে কোনো ব্যাখ্যা আসেনি। তো তার কাছ থেকে যদি কোনো ব্যাখ্যা আসতো তাহলে এই বিষয়টি নিয়ে আমরা তার বক্তব্যটা জানতে পারতাম। এখন আমরা যেটা জানতে পারছি সেটা হচ্ছে এনসিপির লোকজন, যদিও আপনি জানেন যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি দাবি করে থাকেন যে তিনি এনসিপির সাথে সংশ্লিষ্ট কেউ নয়, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আসিফ মাহমুদকে ডিফেন্ড করার জন্য এনসিপির লোকজন তারা একদম আদা জল খেয়ে নেমে গিয়েছে, এবং তারা বলার চেষ্টা করছে যে এখানে এটা ইশরাক হোসেন তিনি একটা ষড়যন্ত্র করেছেন। তো এখন এখানে ষড়যন্ত্র হয়েছে কি হয়নি এটা আসলে ইশরাক হোসেনই ভালো বলতে পারবেন, যে তিনি আসলে এটা এই রেকর্ডিংটি তিনি করে তিনি আমাদের কাছে ছড়িয়ে দিয়েছেন কিনা। কিন্তু আমাদের সূত্র মারফত আমরা যেটা পেয়েছি সেখানে আসলে ইশরাকের কোনো সম্পৃক্ততার কোনো কিছু ছিল না, কারণ এই ভিডিওটি আমাদের হাতে এসেছিল 3রা আগস্টের দিকে। তো প্রায় অলমোস্ট আপনি বলতে পারেন 2 সপ্তাহ আগে এসেছিল। তখন প্রশ্ন জাগতে পারে যে 2 সপ্তাহ আগে যে ভিডিওটা আমাদের কাছে আসলো এটা আমরা এতদিন পরে কেন প্রচার করলাম? প্রচার এ কারণেই করেছি কারণ এখানে ওই জানে আলম অপুর, যেটা আমি বলেছি যে তার বন্ধু এটা রেকর্ডিং করে আমাদেরকে দিয়েছে, এবং সেই বন্ধু বলেছে যে ভাই আমরা তো দেশে থাকি, আপনারা তো দেশে থাকেন না। তো এখন এটা যদি কোনোভাবে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বা তারা জেনে যায়, আপনার কি এটি জানবার সুযোগ হয়নি যে বন্ধু রেকর্ড করে দিয়েছে তার সাথে আসলে ইশরাক হোসেনের কোনো সম্পৃক্ততা আছে কিনা, বা সেই বন্ধু তো এটি তো মানে ভেরিফাই করতেই পারে যে ইশরাক হোসেনের সম্পৃক্ততা আছে কিনা? এখানে ইশরাক হোসেনের সম্পৃক্ততা আছে কি না আছে সেটা আমি আসলে ভেরিফাই করতে পারিনি, কিন্তু এটা ভেরিফাই করতে পেরেছি যে এটা আসলে কিন্তু কোনো ওই বাংলা ভিশনের যেটা বলা হচ্ছে যে প্রফেশনালি এটাকে রেকর্ডিং করা হয়েছে, ওটার কোনো আলামত আমি পাইনি। কারণ আপনিও
আপনি একটা মেইন স্ট্রিম টেলিভিশন চ্যানেলে কাজ করেছেন, আপনি জানেন যে সেখানকার অডিও বা ভিডিওর কোয়ালিটি কিরকম হয় ও ধরনের ক্যামেরা যদি ভিডিও করা হতো। তো এখানে আমরা যে ফুটেজটা দিয়েছি সেটাতে কিন্তু মনে হয়নি যে বাংলা ভিশনের প্রফেশনাল কোনো ভিডিও ক্যামেরা এখানে ব্যবহার করা হয়েছে বা প্রফেশনাল কোনো অডিও ইকুইপমেন্ট দিয়ে তার কথা রেকর্ড করা হয়েছে। তো সেজন্য যে আমার কাছে বন্ধু মনে আসলে হচ্ছে রেকর্ড করলেন বা যিনি রেকর্ড করলেন তার সাথে কি পরে আর কথা হয়েছে, মানে ভিডিও ভাইরাল হবার পরে, আপনারা ভিডিওটি হাতে পাবার পরে, যখন এই প্রসঙ্গগুলো আসছে যে এটি ইশরাক করিয়েছেন, তারপরেও তো আরো আসলে সময় গেল, তারপরে কি আর কথা হয়েছে আপনার সাথে, কথা বলার চেষ্টা করেছেন? আমরা এতটুকু কথা বলেছি যে যে দেখেন আপনার নিরাপত্তার জন্য আমরা এটা আসলে এতদিন ধরে এটা আমরা রেখে দিয়েছিলাম, আমরা ভাইরাল করিনি, কিন্তু আপনি এটা মানে অন্য লোক দিয়ে আপলোড করে দিলেন, তো এটা আপনি তো আমাদের সাথে বিট্রে করলেন, মানে আমরা এভাবে কথাটা বলেছি। কারণ এটা আসলে আমি বা জাওয়াদ নির্ঝর আমরাই চেয়েছিলাম যে সবার আগে এটা আমরা প্রচার করব, কিন্তু দেখা গেল যে আমাদের আগে এটা সামহাও অন্য কয়েকটা জায়গা থেকে এটা আপলোড হয়ে যায়। তো তখন আমরা দেখেছি এটা আসলে আমাদের কাছে রেখে লাভ কি, তাহলে আমরাও এটা প্রচার করে দিই। তো তখন আমরা প্রচার করলাম, কিন্তু যেটা হয়েছে আসলে অন্যান্য যেসব প্ল্যাটফর্ম থেকে আপলোড হয়েছিল সেখান থেকে এটা আসলে ভাইরাল হচ্ছিল না, কিন্তু আমি বা জাওয়াদ নির্ঝর যখন আপলোড করলাম তখন এটা আসলে ম্যাসিভলি ছড়িয়ে গেল। কিন্তু বিষয়টা হচ্ছে যে এটা আমার বা জাওয়াদ নির্ঝরের কাছে এই ভিডিওটা যখন এসেছিল তখন সম্ভবত এটা কারো কাছেই ছিল না। এবং আমরা সবসময় আমাদের যারা সোর্স, যারা আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করে, আমরা তাদের নিরাপত্তাটা আমাদের কাছে সবচেয়ে আগে প্রাধান্য থাকে, যে জন্য আমরা কিন্তু চাইলে অনেক কিছু হুটহাট করে আমরা ছাড়তে পারি না। এখন আমার কাছে এরকম অনেক কিছু রয়েছে যেগুলোতে অনেকেরই অনেক কিছু তোলপাড় হয়ে যেতে পারে, কিন্তু আমরা করতে পারি না, কারণ আমার সূত্রের বা সোর্সের নিরাপত্তাটা আমার কাছে সবার আগে অগ্রাধিকার থাকে। তো জি সেজন্য এটাও নিশ্চয়ই। একই বিষয়, আমি এটা প্রকাশ করতে পারিনি যখন আমার নিশ্চয়ই হাতে আমি এসেছিল। মানে নিশ্চয়ই সোর্সের নিরাপত্তার বিষয়টা তো সাংবাদিক হিসেবে ভাবতেই হবে, কিন্তু আমি যদি আপনার জায়গায় থাকতাম আমি নিশ্চয়ই সোর্সকে পরবর্তীতে জিজ্ঞাসা করে জানবার চেষ্টা করতাম যে আসলে ভিডিওটি ধারণ করার সাথে ইশরাক হোসেনের কোনো সম্পৃক্ততা ছিল কিনা, মানে সেটি প্রকাশ করলে তো আর সোর্সের কোনো আহ, সেটিতে কি সোর্সের কোনো আপনার মনে হয় যে সেখানেও কোনো ঝামেলা হবে বা নিরাপত্তার কোনো সংখ্যা তৈরি হতে পারে? আমি আসলে এখানে ইশরাক হোসেনের বিষয়টাকে আমি গুরুত্বই দিতে চাচ্ছি না, এর কারণে যে আসলে এখানে ইশরাকের মাধ্যমে হোক আর যার মাধ্যমেই হোক, যেটা সত্য সেটা সত্য, সেটা যার মাধ্যমেই সামনে আসুক আমরা সেই সত্যটাকে আমরা আলিঙ্গন করব। এখন সেটা ইশরাক হোসেনের মাধ্যমে আসুক আর যার মাধ্যমে আসুক, আপনাকে দেখতে হবে যেখানে জানে আলম অপু যে কথাগুলো বলেছে এটা কি কেউ তাকে শিখিয়ে দিয়েছে নাকি সে স্বতঃস্ফূর্ত ভাবে বলেছে। আপনি তার কথাবার্তার যে স্টাইল আপনি দেখলেই বুঝবেন যেখানে কোনো স্ক্রিপ্ট লিখে দেওয়া হয়নি, সে কিন্তু একদম স্বাভাবিকভাবে সে বলে যাচ্ছে। কাউকে শিখিয়ে দেওয়া কথা ওটা আপনি বা আমি আমরা কিন্তু বুঝতে পারি যেখানে একটা স্ক্রিপ্ট দেখে দেখে সে বলছে। এটা স্বতঃস্ফূর্ত ভাবে কিন্তু সে যা বলেছে যে তাকে বাইক কিনে দেওয়া হয়েছিল, সে বাইক নিতে চায়নি, তারপরে এই বাইকটা দিয়ে তাকে ব্ল্যাকমেল করা হয়েছিল, তারপর সে বলছিল ওই স্পটে হোন্ডা করে মানে একটা বাইকে করে আবার গিয়েছিল আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, এবং রাত্রে 4টার সময়। এবং ওই সিসিটিভির ফুটেজেও কিন্তু পরবর্তীতে ওটা আমরা বের করেছি যে ওখানে তিনি ছিলেন, যদিও এটা স্পষ্ট বোঝা যাচ্ছে না যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া কিনা, কিন্তু আমরা একাধিক সূত্রের মাধ্যমে নিশ্চিত হয়েছি যে সেটা আসিফ মাহমুদ সজীব ভুইয়াই। এবং ওই ফুটেজটা ডিলিট করার জন্য আসিফ মাহমুদ সজীব ভুইয়া অনেক মানুষকে চাপ দিয়েছে, যেমন ওয়েস্টিন হোটেলটা তো এখন তার একটা বাপদাদার সম্পত্তি হয়ে গেছে। এবং আপনাকে আমি দায়িত্ব নিয়ে বলি যে ওয়েস্টিন হোটেলের যারা কর্তৃপক্ষ তাদেরকে আমরা অনেক চাপ দিয়েছিলাম যে আপনারা আরো ফুটেজ গুলো আমাদেরকে দেন যেখানে আসিফ মাহমুদকে স্পষ্ট দেখা যাচ্ছে, কিন্তু তারা বলেছেন যে ভাই আমরা এখানে যারা চাকরি করি, আমরা পেটের দায়ে চাকরি করি, আমাদের একজনেরও এখানে আমাদের জব থাকবে না, অতএব আপনাদেরকে ভিতরের ফুটেজ দেওয়া যাবে না। অতএব ওয়েস্টিন হোটেল কর্তৃপক্ষ কিন্তু আমাদেরকে সহযোগিতা করেননি, কিন্তু তারাও জানেন যেখানে আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি ছিলেন। এবং ওখানকার ক্লিয়ার কিছু ফুটেজের জন্য আমরা এই হোটেল কর্তৃপক্ষকে অনেকবার আমরা চাপ দিয়েছি, এবং তারা পরে বাধ্য হয়ে একটা মিথ্যার আশ্রয় নেয়। তারা বলে যে ভাই আসলে 15 দিন পর পর আমাদের সব ভিডিওগুলি ডিলিট হয়ে যায়, তো ওই ওই দিনের ঘটনার ফুটেজ আমাদের কাছে নেই। কিন্তু আমরা জানি যে তারা মিথ্যা কথা বলছে, তাদের কাছে জি ফুটেজ আছে, কিন্তু তারা উপদেশটাকে প্রোটেক্ট করতে চাচ্ছে। জি মানে তাহলে ওই কথাটা যেটি ইশরাক আছেন কি আছেন না সেটি আসলে ইশরাক হোসেনও হয়তো পরবর্তীতে নিশ্চিত করতে পারবেন, সেই আলোচনাটা বাদ দিয়ে তাহলে এবার একটু আসলে ভিডিওর বিষয়বস্তু। আপনি বলছিলেন যে সেই মোটর বাইকটি, কিন্তু আসলে পুলিশের পক্ষে তো এটি ভেরিফাই করা খুব সহজ একটা বিষয় না, যে ওই মোটর সাইকেলটি আসলে কার, সাদা সিএফ মোটো যে বাইকটির কথা বলা হচ্ছে, এটা তো খুব সহজই ব্যাপার। এখন আপনি জানেন যে আমরা আনফর্চুনেটলি এমন একটা দেশে বসবাস করি যে এখানে যখন কেউ ক্ষমতায় থাকে, ক্ষমতাবানদের কোনো দোষ কিন্তু কখনো বের হয় না, যখন ক্ষমতা থেকে তারা চলে যায় তখন অনেক কিছু বের হয়। যেমন শেখ হাসিনা যখন তিনি ক্ষমতায় ছিলেন, বা শেখ হাসিনার যারা লেসপেন্সার ছিল, আপনি দেখেন এদের বিরুদ্ধে তখন কোনো মিডিয়াতে কেউ নিউজ করতে পারতো? আমরা প্রবাস থেকে কয়েকজন মানুষ, আমি বিভিন্ন সময় আমি বিভিন্ন ব্যক্তির মুখোশ উন্মোচন করতাম, এবং আমি যেগুলো মুখোশ উন্মোচন করেছি আপনি দেখবেন যে পরবর্তী সময় আমার ওই স্পেশাল রিপোর্টে আমি যা যা তথ্য দিয়েছি ওগুলো নিয়ে জাতীয় দৈনিকগুলোতে পরবর্তী সময় রিপোর্ট হলো যে সজীব জয়ের এরকম বিদেশে বাড়ি পাওয়া গিয়েছে, যেটা নিয়ে আমি আরো 2 বছর 3 বছর আগে প্রতিবেদন করেছিলাম। তারপর আপনি দেখবেন যে আরো যেসব বড় বড় মন্ত্রী ছিল, হাসান মাহমুদ থেকে শুরু করে মোহাম্মদ আরাফাত, এদের সম্পর্কে আমি যা যা তথ্য দিয়েছিলাম
এগুলো পরবর্তী সময় কিন্তু মেইন স্ট্রিম মিডিয়াতে এসেছে যখন তারা ক্ষমতায় নেই তখন। তো এখন না, আমি এটাও ক্ষমতায় চ্যালেঞ্জ থাকতেও এসেছে। আপনার মনে আছে মুরাদ একজন প্রতিমন্ত্রী ছিলেন, তার তার কত কথাবার্তা সেটি ভাইরাল হলো, কত নিউজ হলো। সুরঞ্জিত সেনগুপ্ত তারও আগে তার মানে কিছু কিছু খবর কিন্তু মিডিয়াতে একদম আসতো না তা না, হয়তো প্রধান ব্যক্তির খবর আসতো না, কিন্তু মন্ত্রী, না, প্রতিমন্ত্রী, মুরাদ সংসদ হচ্ছে একটা সদস্য এরকম তো প্রতিমন্ত্রীর আসতো। একটা প্রতিমন্ত্রী, কিন্তু ওই লেভেলের মানে আপনি ওবায়দুল কাদেরের কথা বলেন বা আওয়ামী লীগের যারা প্রভাবশালী ব্যক্তি ছিল তারিক সিদ্দিকীর কথা বলেন, তাদেরকে নিয়ে একটা রিপোর্ট করা ওই সময় হুম, কল্পনারও বাইরে ছিল বাংলাদেশের মূলধারার সাংবাদিকদের কাছে। আর এখন আপনি যদি তারিক সিদ্দিকী বা ওই সমমর্যাদার কারো কথা বলেন, তাহলে তো আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আমি মনে করি যে ডক্টর ইউনূসের পরপরই যদি অনেক ক্ষমতাবান মানুষদের মধ্যে একজন তিনি, কারণ ডক্টর ইউনূস নিজেই বলেছেন যে তারা হচ্ছে তার নিয়োগকর্তা। হুম, তো নিয়োগকর্তার এত এত ভুরি ভুরি অপরাধ আমাদের সামনে চলে আসছে, তিনি কোনো ব্যবস্থা নিতে পারছেন? পারছেন না। পারবেন? পারবেনও না। জি। এটাই কিন্তু বাস্তবতা। আসলে সব প্রশাসনের সব কি মানে সরকারের নিয়ন্ত্রণে? কিন্তু আমরা তো অনেকবার শুনেছি যে পুলিশে নাকি বিএনপির লোকজন আছে, কোথাও নাকি জামাতের কন্ট্রোলে চলে গেছে। তো এরকম যদি ভাগাভাগি থেকে থাকে, তাহলে বের করাটা এত কঠিন হয়ে যাচ্ছে কেন? এখনো কি এক ব্যক্তি কেন্দ্রিক হয়ে নিয়ন্ত্রণ চলছে? বের হওয়াটা কঠিন হয়েছে আমি তা মনে করি না। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার আর কি বের হওয়া বাকি আছে সেটা আপনি আমাকে বলেন। মানে তার ধরেন এই যে যে বাবার সহজ গল্প। প্রশ্নগুলো, সেই মোটর বাইকটি কার? সেই যে ফোনালাপটির কথা যেটি জানি আলম অপু দাবি করছেন যে মোটর বাইকে বসে আসিফ মাহমুদ তার সাথে ফোনে কথা হয়েছে, সেই ফোনালাপটি মানে বের করাও তো খুব সহজ, অপুর ফোন আলাপ ফোন থেকে পাওয়া যাওয়ার কথা। কোন আলাপগুলো এখন পাওয়া যাচ্ছে না, কারণ আমাদের যে এনটিএমসি, যে এনটিএমসি থেকে যে আগে যে কলগুলো রেকর্ড করা হতো সেগুলো এখন আর ওভাবে রেকর্ড করে ফাঁস করা হচ্ছে না, তো সেজন্য ওই কল রেকর্ডিং আসলে বের হচ্ছে না। কিন্তু এখন তো আগের মতো ভাবে মানুষের ফোনে আড়ি পাতা হচ্ছে না, সেজন্য ওভাবে আসছে না, কিন্তু কিন্তু আড়ি না তারপরেও পাতলেও তো আমার মনে হয় যে আসলে মানে যেই ফোন কোম্পানি তাদের সাথে যোগাযোগ করে ফোনের রেকর্ড পাওয়ার সুযোগ আছে। হ্যাঁ, সেটা সুযোগ আছে, কিন্তু এখনো ওভাবে আসলে কেউ আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কল লিস্ট কেউ বের করতে পারছে না। কিন্তু জানি আপনি আলম অপুরটা নিশ্চিত তো বের থাকেন, করাই যায়। হ্যাঁ, আপনি নিশ্চিত থাকেন যেটা নিয়ে অনেকেই কাজ করছে, আমরাও কাজ করছি, এবং আমরা যদি এটা বের করা সম্ভব হয় আমরা বের করব। কিন্তু আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এখন নিজের পাপকে ঢাকার জন্য সে হেন কোনো প্রচেষ্টা নেই, সে করছে না। যেমন আমি আপনাকে একটা উদাহরণই তো দিলাম, যে ওয়েস্টিন হোটেলের কর্তৃপক্ষকে একদম স্ট্রিক্টলি বলা আছে যে কোনো ফুটেজ যেন সাংবাদিকদের হাতে না আসে, এবং ওই ওয়েস্টিনের কর্তৃপক্ষ তারাও কিন্তু একদম ডিনাই করছে যে তাদের কাছে কোনো ফুটেজ নেই, এগুলো সব আগেই 15 দিন পর পর তাদের সার্ভারে থাকে, তারপর এগুলো মুছে যায়। কিন্তু আমরা সকলেই জানি যে ওয়েস্টিনের সার্ভারে কয় মাসের ফুটেজ থাকে। জি, তো মানে তারা একটা সত্য ধামা গোপন চাপা করছে। দেবার চেষ্টা করা হচ্ছে। আপনি অফকোর্স। আপনি জি। বলছেন, জি, দেখা দেখা যাক যেটি আসলে উদ্ঘাটন কতটা হয়। কিন্তু এই আপনাদের বিরুদ্ধে এটি আসছে একটা অভিযোগ। এনসিপি প্রধান আগের বার যখন আপনার সাথে কথা হচ্ছে তখনও বলছিলাম যে একটা গং শব্দ ব্যবহার করা হচ্ছে, যে আপনারা আসলে কি আপনারা উদ্দেশ্যমূলকভাবে আসিফ মাহমুদ বা উদ্দেশ্যমূলকভাবে কারো পেছনে লাগছেন? ধরেন সেই ম্যাগাজিন কাণ্ড, বিমানবন্দর ম্যাগাজিন কাণ্ড, তারপরে আসিফ মাহমুদের বাবার অপকর্ম, সেগুলো আপনারা ফাঁসের পেছনে মানে আপনারা ফাঁস করছেন। কক্সবাজারের ঘটনায় এনসিপি নেতাদের যাওয়া, যদিও সেখানে একটা ভুল প্রমাণিত হলো, কিন্তু এই বিষয়গুলোর পেছনে আপনারা আছেন। কোনো কি উদ্দেশ্য আছে? কারণ দেখেন, বেগম জিয়ার একান্ত সচিব আব্দুল সাত্তার, সাবেক সচিব, তিনি বললেন 8 জন উপদেষ্টা, অন্তত 8 জন উপদেষ্টা সীমাহীন দুর্নীতির তথ্য প্রমাণ আছে। তাদের ব্যাপারে তো খুব বলতে আসলে শুনছি না। আপনাদের কি কোনো এজেন্ডা আছে? সাংবাদিকের আসলে এজেন্ডা একটাই হওয়া উচিত যে আমরা ক্ষমতাবানকে প্রশ্ন করব বা ক্ষমতায় যারা রয়েছেন তাদেরকে আমরা প্রশ্ন করব। এখন তো বিএনপি আসলে রাষ্ট্র ক্ষমতায় নেই, যে কারণে মনে করেন এখন বলা হচ্ছে যে আমরা বিএনপির দালাল। কিন্তু আপনি লিখে রাখেন যে বিএনপি যখন যদি কখনো ক্ষমতায় আসতে পারে জনগণের ভোটে, আমরা বিএনপি সবচেয়ে বেশি সমালোচনা করব। আসলে যারা ক্ষমতায় থাকে তাদেরকে সমালোচনা করা বা তাদেরকে প্রশ্নের মুখোমুখি করাই তো একটা সাংবাদিকের কাজ। আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগকে আমরা প্রশ্নের মুখোমুখি করেছি। এখন এই মুহূর্তে যারা এই বাচ্চা উপদেষ্টা যারা রয়েছেন, যারা দেশটাকে নিয়ে 9-6 খেলছেন, আমরা যদি এখন তাদের এই ভুল ত্রুটিগুলো জনগণের সামনে তুলে না ধরি তাহলে কার ভুল ত্রুটি ধরবো? আর যদি আমরা না করি তাহলে তো আমরা আসলে জনগণের প্রতি একটা ডিসার্ভিস হচ্ছে। কারণ আপনি দেখবেন যে এই উপদেষ্টা যারা রয়েছেন তাদেরকে ডিফেন্ড করার জন্য অনলাইনের অনেক বড় বড় মানে যারা মানে মাফিয়া, যারা মানে যাদের মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার্স রয়েছে, তারা এদেরকে ডিফেন্ড করছে। এখন কেন ডিফেন্ড করছে এটা আপনিও জানেন, আমিও জানি, যে আপনি যদি রাষ্ট্র ক্ষমতায় যারা রয়েছেন তাদের তোষামোদী করেন, তাহলে কিন্তু আপনার নিজের হালুয়া রুটির বাস্তবায়নটা কিন্তু খুব সহজে হয়, যে এরা রাষ্ট্র ক্ষমতার সাথে আছে, অতএব এদের যদি আমার হাতে থাকে, এদেরকে দিয়ে আমি কোনো একটা নিয়োগের ক্ষেত্রে, কোনো একটা বদলির ক্ষেত্রে বা কোনো একটা তদবিরের ক্ষেত্রে আমি খুব সহজেই সেটা করতে পারবো। এখন আপনি দেখুন যে আমি বা আমরা যারা গুটি কয়েকজন মানুষ, আমরা যখন এদেরকে সমালোচনা করছি আমরা কিন্তু নিঃস্বার্থভাবেই করছি, আমরা দেশের জনগণকে সচেতন করার জন্য করছি। আমরাও তো ইচ্ছা করলে পারতাম যে 5ই আগস্টের পরে এদের সাথে অ্যালাইন্ড হয়ে নিজেদের ধান্দা করতে, এদের সাথে সুসম্পর্ক রাখলেই তো আমাদের বরঞ্চ আরো আখের গোছাতে পারতাম আমরা। কিন্তু আমরা তো ওটা চিন্তা করিনি, আমরা করেছি আবার যে এই বন্ধুত্ব অভিযোগটাও দরকার। আসে যে আপনারা আসলে যথাযথ ধান্দা করতে না পেরে আপনারা আসলে এই পথটা বেছে নিচ্ছেন যে তাদের ধান্দা উন্মোচন করা।
যেমন ধরেন তো মাহফুজ সেক্ষেত্রে আলমও একটা বললেন না যে সবাই টাকা খাচ্ছে, একজন টাকা খায় না, এই জন্য সবাই তার পেছনে লাগছেন আসলে, বা মানে একটা ফেসবুক পোস্ট দিয়েছেন, এরকম কিছু কিনা যে আসলে একজন খাচ্ছেন না একজন পাচ্ছেন না এরকম কারণে, এটাও কোনো কারণ কিনা? না, তো সেক্ষেত্রে তো তারা বলতে পারতো যে নাজমুস সাকিব বা এরকম কেউ আমাদের কাছে এরকম একটা ধান্দার জন্য এসেছিল, এই ধান্দাটা আমরা করি নাই বলেই আমাদের পেছনে তারা লেগেছে। তো এরকম তো কেউ বলতে পারবে না যে আমি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কাছে কখনো ব্যক্তিগত কোনো সুযোগ সুবিধার জন্য গিয়েছিলাম বা কিছু করেছিলাম। যেমন আমি একটা অন রেকর্ডই আপনাকে বলে রাখি, উম, আসিফ মাহমুদের যিনি পিএস মাহফুজুল আলম ভুঁইয়া, তার সাথে আমার একদিন কথা হয়েছিল। তো একজন মানে উপসচিব পর্যায়ের একজন ব্যক্তিকে তার র্যাঙ্কের অনেককেই তারা সচিব করে দিয়েছে, কিন্তু ওই ব্যক্তিকে করছিল না। তা আমি তাকে ক্যাজুয়ালি কথা বলছিলাম যে এই লোকটাকে আপনারা ডিঙিয়ে আরো অনেককেই করছেন, এই লোকটা যোগ্য, তাকে কেন করছেন না, তাকে করতে কি কোনো বাধা আছে? তখন মাহফুজুল আলম ভুঁইয়া আমাকে বললেন যে আপনি যেহেতু বলছেন আমরা করতে পারবো, কিন্তু সাকিব ভাই সমস্যা হচ্ছে এই লোক তো স্বৈরাচারের দোসর, সে তো আওয়ামী লীগের লোক। তাই আমি বললাম যে আমি তো এটা জানতাম না। তো বললো যে সে তো মুজিবের পক্ষে বই লিখেছে। তখন আমি বললাম যে ঠিক আছে, যদি তাই হয়ে থাকে আপনি আমাকে একটা প্রমাণ দেন। সে প্রমাণ দিতে পারেনি। তো পরবর্তী আমি বলেছি ঠিক আছে, যদি সত্যি সে স্বৈরাচারের দোষর হয়ে থাকে অবশ্যই আমি তাকে রেকমেন্ড করার প্রশ্নই ওঠে না, আপনারা যা ভালো মনে করেন তাই করেন। এর পরবর্তী সময় যখন আমি এই আচ্ছা, আসিফ যোগ্য মাহমুদ ব্যক্তি সজীব, আপনি বলছেন যোগ্যতা আছে, যোগ্য ব্যক্তি যদি মুজিবকে নিয়ে একটা বই লেখে তাহলে তার যোগ্যতা শেষ হয়ে যায়? না এখন কথা হচ্ছে যে আপনি জানেন যে তারা যে ধরনের ধূর্ত, ওই অবস্থায় আমি জানি যে আমার কথা সে রেকর্ড করছে। আমি যদি তখন তাকে বলি যে আচ্ছা উনি আমাকে বলছে যে ভাই উনি তো মুজিবের পক্ষে বই লিখেছে, এখন আপনি চিন্তা করেন তারপর যদি আমি তাকে বলতাম যে ভাই আমি তাও আপনাকে অনুরোধ করছি আপনি তাকে এই সচিব পদটা দিয়ে দেন, তখন ওইটা রেকর্ড করে সে বাজারে ছেড়ে বলতো যে নাজমুস সাকিব আওয়ামী লীগের পক্ষে যিনি বই লিখেছে তার পক্ষে তদবির করেছে, আমরা সেটা মানি নাই দেখেই সে এখন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পেছনে লেগেছে। তো এখন আমি তো অতটা বোকা নই, আমি জানি যে আমার কথা সে রেকর্ড করে আমাকে শেষ করে দেবে, এবং পরবর্তীতে সে আমাকে হুমকিও দিয়েছিল যে আপনার ওই তদবিরটা রাখি নাই বলেই তো আপনি আমাদের পেছনে লেগেছেন। তাই আমি বলেছি ঠিক আছে, আপনি তো আমার কথা রেকর্ড করেছেন, আপনি ওটা বাজারে ছাড়েন তাহলে। তো সে জানে যে ওটা ছেড়ে আসলে লাভ নাই, কারণ সে যখন আমাকে কথা রেকর্ড করার সূত্রে বলছিল যে আপনি মুজিবের পক্ষে বই লিখেছে এমন একজনের পক্ষে তদবির করছেন, তা আমিও বলেছি যে আচ্ছা তাই যদি হয়ে থাকে আপনি তাকে দরকার নেই, তাহলে আমি তো এটা জানতাম না যে সে মুজিবের পক্ষে বই লিখেছে। তো এখন তো আসলে আপনি জানেন যে আমরা এমন একটা সিচুয়েশনে বাস করছি যেখানে খুব সহজে একজনকে ট্যাগিং করে দেওয়া যায়, আপনি মানে স্বৈরাচারের দোষ করে, এটা খুব ইজি একটা ট্যাগ। এখন আমি যেহেতু তাদেরকে অনেক কট্টর সমালোচনা করছি নানা বিষয়ে, অতএব আমাকে যদি মনে করেন একবার খালি প্রমাণ করা যায় যে আমি মুজিবের দোসর, আওয়ামী লীগের দোসর বা আওয়ামী লীগের কারোর জন্য আমি সুপারিশ করেছি, বাস ওটা দিয়ে তো মনে করেন তারা আমাকে কালিমালিপ্ত করার চেষ্টা করবে। এই জন্য মানে আওয়ামী আমি লীগের আসলে দোসর হয়ে যাবার ভয়ে, একটা ভয় মাথায় রেখে কাজ করতে হচ্ছে। অফকোর্স, এবং এবং এই আপনি চিন্তা করে দেখুন, এই যার কথা আমি আপনাকে বলছি মাহফুজুল আলম ভুঁইয়া, হুম। এই নামটি মনে রাখুন। এবং আমি যারা আপনার দর্শক তাদেরকে বলছি যে আজকে এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার যত অপকর্ম, এই সব অপকর্মের একমাত্র সাক্ষী হচ্ছে এই মাহফুজুল আলম ভুঁইয়া, যিনি একটা আপনার টি স্পোর্টস চ্যানেলের একটা স্পোর্টস রিপোর্টার ছিল। আজকে সে শত শত কোটি টাকার মালিক হয়ে গিয়েছে। সে আজকে দুবাইতে একটা আবাসন কোম্পানিতে ফোন করে ওখানে খোঁজ খবর নিচ্ছে যে কিভাবে বাড়ি টাড়ি সবকিছু করা যায়, এবং আসিফ মাহমুদের হয়ে সবকিছু সে ব্যবস্থা করে রেখেছে। আপনি লিখে রাখেন, আজকে একটা কথা আপনাকে বলছি, হয়তো এক বছর পরে আপনি আমার এই কথাটা মিলিয়ে দেখবেন যে মিললে কিনা, যে যখন ক্ষমতা থাকবে না এই আসিফ এই মাহফুজ কেউ দেশে থাকবে না, সব দুবাইতে সেকেন্ড হোমের ব্যবস্থা করে রেখেছে। জি। আপনি বলছিলেন যে মাহফুজ আলমের কথা বলছেন, সাথে সাথে আরো মানে এটা হয়তো একজন হতে পারেন, জানি না আমি। এটা উপদেষ্টা মাহফুজ আলম না, কিন্তু এটা হচ্ছে বুঝতে পারছি। আসিফ মাহফুজুল আলম ভুঁইয়া। জি, মাহফুজ আলম ভূঁইয়া, যেই আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার যিনি এপিএস। তো আহ, আহ, জানি আলম অপু তার যে সাক্ষাৎ, যে ভিডিওটি রেকর্ড করে যেটি ভাইরাল হলো, সেখানে তিনি বলছেন কিভাবে ফকিন্নির পোলারা রাতারাতি ধনী হয়েছে। মানে আর কারা বা কোন কোন ফকিন্নির পোলার কথা বলছেন তিনি, এটি কি আপনারা বুঝতে পারেন? এখানে ইন জেনারেল সে বলছে, কিন্তু এখানে আমি যদি বলি ফকিনীর পোলা বলতে, আপনি দেখেছেন যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি ওই তার বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনেও সে ঠিক মতো খাওয়া দাওয়া করতে হুম। পারতো না, এরকম একটা আর্থিক অনটনের মধ্যে ছিল। তো তার মতো একটা ব্যক্তি এখন তার পক্ষের লোকজন বলার চেষ্টা করছে তিনি এখন উপদেষ্টা, তিনি তো ওয়েস্টিনে তিনি খেতেই পারেন, এটা নিয়ে তো আমরা এত বড় ইস্যু করছি কেন? তো আমি আপনার দর্শকদেরকে একটু বলতে চাই যে একটা মন্ত্রীর মাসিক বেতন কত? 1,05,000 টাকা। তো তিনি তো মন্ত্রী পদমর্যাদার একজন উপদেষ্টা, তো তার বেতন আমরা জানি 1,05,000 টাকা। তো আপনি জানেন যে সে যখন দল বল নিয়ে ওয়েস্টিনে খেতে যায়, সেটা মিনিমাম আপনি জানেন যে 5,000 টাকা করে যদি গড়ে বিল আসে, 5-6 জন নিয়ে খেতে গেলে তার এক রাতের বিল আসবে 25,000 টাকা বা 30,000 টাকা। তো এখন তার মাসে বেতন হচ্ছে 1,05,000 টাকা, তো সেখানে এসে এক রাতে তো 30,000 টাকা উড়িয়ে রাখার মতো সামর্থ্য তার নেই। আর আমরা জানি সে মাসে অন্তত সে 15 থেকে 20 বার ওয়েস্টিনে যায়। তো এই টাকাটা কোত্থেকে আসছে? তো আমরা কি বুঝি না? অতএব যতই বলার চেষ্টা করা হোক যে সে উপদেষ্টা হয়েছে, তার এখন আর্থিক সামর্থ্য বেড়েছে, এটা কোনো ধোপেই টিকে না। কারণ আমরাও ঢাকা শহরে অনেক বড় বড় প্রতিষ্ঠানে চাকরি করেছি, তার থেকে বেশি বেতন আমরা পেয়েছি।
আমি ইন্ডিপেন্ডেন্টের মতো ইংরেজি দৈনিকে চাকরি করেছি, অনেক ভালো বেতন পেয়েছি। আমি অনলাইন পোর্টালে চাকরি করে অনেক ভালো বেতন পেয়েছি। তার থেকে বেশি বেতন পেয়েও আমরা কখনো ওয়েস্টিনে গিয়ে ওই ডিনার করা বা লাঞ্চ করা, ওটা মাসে অন্তত একবার হয়তো স্বপ্ন দেখতাম করার। আর তার মতো ব্যক্তি এখন 15 বার 20 বার করে ওয়েস্টিনে যাতায়াত করে, এই টাকা সে কোথায় পায়? তো আমরা কি বুঝি না যে এটা কোন প্রক্রিয়াতে সে টাকা উপার্জন করছে? জি। ওখানে অপু আরো বলছেন যে এই ভিডিওটি তিনি দিয়ে যাচ্ছেন এ কারণে, যদি পরবর্তীতে গুম হয়ে যায়, খুন হয়ে যায়, নিখোঁজ হয়ে যায়, সেজন্য আগে থেকে ভিডিওটি তিনি ধারণ করে দিয়ে যাচ্ছেন। তো মানে এখনো কি আসলে এই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশেও গুম হয়ে যাওয়া, খুন হয়ে যাওয়া, নিখোঁজ হয়ে যাওয়ার ভয়টা বিরাজ করছে? হ্যাঁ, আপনি তো দেখতে পাচ্ছেন যে অপু একটা জবানবন্দি দিয়ে গেছে, এটাকে হুম। কাউন্টার দেওয়ার জন্য তার স্ত্রীকে এখন তার বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। এবং অনেকেই তো ট্রোল করছে সামাজিক যোগাযোগের মাধ্যমে, ট্রোল করে বলছে যে অপুর স্ত্রী অপুর পক্ষে কথা না বলে সে এখন আসিফ মাহমুদ সজীব ভুইয়ার পক্ষে কথা বলছে। অর্থাৎ তার ভালোবাসাটা এখন আর ওই তার স্বামীর প্রতি নেই, উপদেষ্টার প্রতি হয়ে গেছে। তোর উপদেষ্টা তাকে শিখিয়ে দিয়েছে যা, সেটাই সে অবিকল বলছে। আবার সে নিজেও দাবি করেছে যে পুরা এই প্রেস কনফারেন্সটা অ্যারেঞ্জ করে দিয়েছে এনসিপির লোকজন। তো এ থেকে তো বোঝা যায় যে আপনি যখন জনগণের সাথে চালাকি করবেন, এই চালাকিগুলো কিন্তু ধরা পড়ে যায়। তো এই যে উপর স্ত্রীকে নিয়ে যে তারা একটা চালাকি করলো, না, এই কিন্তু সে তো চালাকিগুলো কিন্তু বলেছে ধরা যে পড়ে এনসিপির যাচ্ছে। লোকজন এখন জোগাড় করে দিয়েছে যখন তাদের স্বার্থের প্রয়োজন হয়েছে, তখন বহিষ্কার করার সময় তখন আর তাদের স্বার্থ দেখে নাই, দায় এড়ানোর জন্য বহিষ্কার করে দিয়েছে, এটাও সে বলেছে। জি। তো সে তো এরকম মানে অনেকটা থলের বিলাত ফাঁস করে দিয়েছে। তো এখন আসলে মূল বিষয়টা হচ্ছে কি, ওই যে যেটা সাংবাদিক শাহেদ আলম একটা কথা বলেছেন, যে বাইনারি ভুলের ফাঁদে যখন কেউ পড়ে যায়, তখন ওই একটা ভুলকে ঢাকার জন্য সে আরো অনেকগুলো ভুল করে। যেটা আপনি দেখেছেন যে শেখ হাসিনা তিনি করেছিলেন। তিনি একটা বলেছিলেন যে ওই রাজাকারের বাচ্চা, এই শব্দটা করার পরে তিনি আরো কোথায় তার ভুলের জন্য মানে মানুষের কাছে ক্ষমা চাবেন, তা না করে তিনি কিন্তু একটা পর একটা ভুল করতে থাকেন, এবং অতি শীঘ্রই কিন্তু তার পতন ঘটে যায়। বাইনারি ভুলের ফাঁদে পড়ে গিয়েছিলেন শেখ হাসিনা। তা আমি এখন দেখতে পাচ্ছি যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি একটা বাইনারি ভুলের ফাঁদে পড়ে গিয়েছেন, যে একটা ভুলকে বা একটা অপরাধকে ঢাকার জন্য তিনি আরো বেশি বেশি অপরাধ করে ফেলছেন। তার বাবার কৃতকর্মকে ঢাকার জন্য হোক বা তার নিজের কৃতকর্মকে ঢাকার জন্য হোক, তিনি আরো বেশি বেশি ভুল করে ফেলছেন। অর্থাৎ তিনি এই যে বাইনারি ভুলের ফাঁদে পড়ে গিয়েছেন, এখান থেকে আমি দেখছি না যে তার আর উত্তরণ ঘটাবার কোনো সুযোগ আছে। জি। এবং তার পরিণতি যে কত নিকৃষ্ট হবে, ন্যাক্কারজনক হবে, এবং তার বাকি জীবনটা কিভাবে কাটাতে হবে, এটা টাইম উইল সে। বাট আমরা যা দেখতে পাচ্ছি এটা খুবই বাজে একটা লক্ষণ, যে আমাদের জুলাই আন্দোলনের একটা হিরো, তার যে এই পরিণতি হবে এটা আমরা কল্পনাও করিনি। এবং সে যে এতটা লোভী বা এতটা মানে কি বলবো ঘৃণিত একটা মানুষে পরিণত হবে, এটা আমরা ভাবতেও পারিনি। আপনি দেখেছেন যে উত্তরবঙ্গে সে 6 দিনে সে 28 বার হেলিকপ্টারে করে ভ্রমণ করেছিল। একটা 20,000 টাকার কম্বল বিতরণ করার জন্য 1.5 লক্ষ বা 2 লক্ষ টাকার হেলিকপ্টার তাকে ভাড়া করতে হয়েছিল। তো এগুলো কি আমাদের দেশের জনগণ ভালোভাবে দেখে? আপনি দেখেছেন যে লাল গালিচার উপরে দাঁড়িয়ে কিভাবে উপদেষ্টারা তারা খাল খনন করতে যায়? তো এগুলো তো মানুষ ভালো চোখে দেখে না। তো এখন এই উপদেষ্টাগুলো বা এই যে ডক্টর ইউনূসের মতো লোক, যিনি তার বান্ধবী, তার কোনো স্বাস্থ্য সম্পর্কে কোনো জ্ঞান নাই, নূরজাহান বেগম, যিনি মানে মাসের মধ্যে 30 দিনের মধ্যে 20 দিন অসুস্থ থাকেন, তার মতো একজন লোককে আপনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে দেন। আপনার লামিয়া মোর্শেদ, যার কোনো খোঁজ খবর জীবনে কখনো আমরা ছিল না, আমরা জানতাম না যে জুলাই আন্দোলনে তার ভূমিকা কি ছিল, তার মতো একটা ব্যক্তিকে আপনি আপনি বানিয়ে ফেলেছেন একটা ডিফ্যাক্টো প্রধান উপদেষ্টা। আপনার কি মনে হয় যে দেশ ডক্টর ইউনূস চালাচ্ছে? মোটেও না, দেশ চালাচ্ছে লামিয়া মোর্শেদ। লামিয়া মোর্শেদ আজ যেটা বলছে ওটা ডক্টর ইউনূস কালকে ইমপ্লিমেন্ট করতেছে। তো এভাবেই তো এই দেশটা চলছে। আচ্ছা, আচ্ছা। জি, সরকারের ভেতরে সরকারের একটা ব্যাখ্যা মনে হয় এটা হতে পারে, আপনি আপনার বক্তব্য থেকে যেটা আমি বুঝলাম। আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, ডক্টর ইউনূস কোনো সিদ্ধান্ত নেয় না। উনি উপদেষ্টা হতে চাননি, ওনাকে লামিয়া মোর্শেদ উপদেষ্টা হতে রাজি করিয়েছেন। জি। জেনে বুঝে বলছি, আমি দায়িত্ব নিয়ে বলছি কথাটা। ডক্টর ইউনূসের উপদেষ্টা হওয়ার কোনো ইচ্ছা ছিল না, লামিয়া মোর্শেদ তাকে জোর করে উপদেষ্টার পদটি গ্রহণ করতে এটা আপনি বলেছেন। আর কিভাবে লামিয়া বলছেন? মোর্শেদের মানে প্রতি আপনি তার দায়িত্ব এতটাই নিয়ে মানে দুর্বলতা, আপনি কিভাবে বলছেন এটি? কিভাবে মানে আমি জানি, কারণ ওখানে যখন ফ্রান্সে এই বিষয়গুলো আলোচনা হচ্ছিল, আমার সোর্স সেখানে উপস্থিত ছিল। এবং কিভাবে লামিয়া মোর্শেদ তাকে রাজি করিয়েছে, বলেছে ছাত্ররা দেশ আপনাকে এখন প্রয়োজন, আপনাকে দায়িত্ব নিতে হবে। হুম, ডক্টর ইউনূস বলেছেন না, আমি দায়িত্ব নিতে চাই না। লামিয়া মোর্শেদ তাকে বলেছে না, আপনাকে নিতে হবে, দেশ ও জাতির স্বার্থে আপনাকে নিতে হবে। এই লামিয়া মোর্শেদের কথায় ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেছে, আমি জেনে আপনাকে বলছি কথাটা। জি। আর ওই সংবাদ সম্মেলনে জানে আলম অপুর স্ত্রী আর একটা বিষয় জিজ্ঞাসা করছেন যে 31 তারিখ 11:30 থেকে 1 তারিখ সকাল 7:30 পর্যন্ত অপু মিসিং ছিল। এই সময় অপু কোথায় ছিল? মানে এটির কি কোনো ব্যাখ্যা আপনাদের কাছে আছে বা জবাব আছে? না, এটি আমি এ সম্পর্কে কিছু অবগত নই। আচ্ছা। ঠিক আছে, দেখা যাক সামনে আসলে এটি নিয়ে কি উদ্ঘাটন হয় বা উদ্ঘাটনের কোনো চেষ্টাও আদৌ হয় কিনা। যখন সজীব ভুঁইয়াকে জিজ্ঞাসা করা হচ্ছে তখন তিনি হাঁসের মাংস, নীলা মার্কেট এরকম নানান রকম কথা বলছেন। অনেকে এটা নিয়ে নানান রকম ট্রলও করছেন যে তাদের সাথে কোনো না কোনোভাবে হাঁস জড়িয়ে যাচ্ছে আরকি। সেই প্রসঙ্গে একটু আসি। কক্সবাজারে যে এনসিপি নেতারা গেলেন, পিটার হাসের সাথে বৈঠক হয়েছে বলে আপনারা প্রথমে দাবি করলেন, পরবর্তীতে দেখা গেল ভুল। আপনি ভুলটা স্বীকারও করেছেন যে এটি একটা ভুল হয়েছে। কিন্তু একটু কি এটা বলবেন যে এরকম একটা ভুল কি করে হলো?
ওই যে একটা বিজ্ঞাপন আছে না, যে যদি দাগ থেকে ভালো কিছু হয় তাহলে দাগই ভালো। হ্যাঁ, তাই মনে করি একটা ভুল থেকে যদি ভালো কিছু হয়, তো ওই ভুলটা ভালো। যেমন আমাদের একটা তথ্য শুধু ভুল ছিল, যে ওখানে ব্যক্তি পিটার হাস উপস্থিত ছিল না। কিন্তু আপনি বাকি তথ্যগুলো একটু চিন্তা করে দেখুন, যে এটা কত বড় একটা ব্রেকিং নিউজের ভ্যালু ক্যারি করে, যে আপনার 5ই আগস্টের মতো একটা এরকম দিনে এই 5জন নেতা তারা তাদের দলের কাউকে না জানিয়ে কি বিশেষ প্রয়োজনে তাদেরকে কক্সবাজারে যাওয়া লাগলো? কেন তারা ওইখানে কোনো পুলিশের প্রোটোকল বা কাউকে না জানিয়ে তাদেরকে যেতে হলো? কেন তাদেরকে আইজিপির স্ত্রীকে বলতে হলো যে আমার প্রোটোকলের ব্যবস্থা করেন? আইজিপির স্ত্রী হেলেন তখন ফোন করলেন, ফোন করে তখন তিনি ওই এসবি পুলিশকে বললেন তাদেরকে প্রোটোকল দেওয়ার জন্য। তো এই যে তারা যে একটা মানে আহ, চতুরতার আশ্রয় নিল এবং 5ই আগস্টের মতো দিনে তারা হুটহাট করে ওখানে যে গেল, এটাই তো একটা সন্দেহের উদ্রেক করে। এবং পরবর্তীতে আপনি দেখেছেন যে তাদের দল থেকেই কিন্তু তাদেরকে জন্য শোকজ নোটিশ দেয়া হলো। তো এগুলো তো আমরা প্রকাশ করেছি, কিন্তু এগুলো শোকজে যেটি দেশব্যাপী। বলছেন, শোকজে তারা বলছেন তারা ঘুরতে গেছেন, তারা দেশ জাতি নিয়ে চিন্তা করতে গেছেন, অভ্যুত্থান নিয়ে নানান কিছু নিয়ে চিন্তা করতে গেছেন আর কি, নিরিবিলি। তো কিন্তু আপনি পরবর্তীতে আপনি বলছেন যে তাদের মধ্যে কোনো সেখানে কোনো ষড়যন্ত্রের কথা পরেও আপনি বলেছেন, ভুল স্বীকার করবার পরেও বলেছেন সেখানে কি ষড়যন্ত্র ছিল। অবশ্যই এখানে ষড়যন্ত্র হচ্ছে। আপনি জানেন যে এখন এই কক্সবাজারের যে এলাকাটা, সেই এলাকাটা নিয়ে কিন্তু এখন বাংলাদেশকে কেন্দ্র করে অনেক খেলা হচ্ছে। আপনি পিটার হাসের কথাই ধরেন না, তার তো রাষ্ট্রদূতের যে চাকরি ছিল সেটা শেষ হয়ে গিয়েছে। তার তো মানে এখন তো তার মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যাওয়ার কথা ছিল বা অন্য কিছু করার কথা ছিল। সেখানেও এখানে আপনার ওই এলএনজির একটা কোম্পানির অজুহাত দিয়ে এখানে থেকে গেল। সেখানেও এখানে বাংলাদেশেই তার চাকরি নেওয়া লাগলো। তার এত বাংলাদেশ প্রেম থেকে আসলো? মূল বিষয়গুলো হচ্ছে কি, পিটার হাসের মতো ব্যক্তিরা তারা কখনো কখনো রাষ্ট্রদূত, কখনো কখনো তারা ডিপ স্টেটের একটা পার্ট, কখনো কখনো তারা ওই একটা দেশের সরকার বসানো বা সরকার সরানো এসবের মানে কাজগুলো তারা করে থাকেন। এটা যারা ডিপ স্টেট সম্পর্কে জানেন তারা ভালো করেই জানেন যে পিটার হাস হচ্ছে সেই ডিপ স্টেটের একটা অংশ, যে কারণে সে বাংলাদেশকে ছাড়ছে না। আপনি কোনোভাবে এটা ভাবার কোনো কারণ নেই যে পিটার হাস বাংলাদেশকে ভালোবেসে সে রাষ্ট্রদূতের চাকরি চলে যাওয়ার পরে আবার বাংলাদেশেই দায়িত্ব নিয়ে সে রয়ে গেছে। এখানে ওই যে বলা হচ্ছে একটা এলএনজি কোম্পানির দায়িত্ব যে তিনি নিয়েছেন, এটা জাস্ট একটা অজুহাত। তাকে এখানে থাকতে হচ্ছে কারণ এখানে ওই বাংলাদেশকে কেন্দ্র করে আমেরিকার অনেক ধরনের হুম। খেলা রয়েছে কিন্তু সেই এই যেদিন কক্সবাজার। কক্সবাজারে যখন কথাটা আলোচনায় আসলো, পিটার হাস তো সেখানে উপস্থিত ছিলেন না, তিনি আমেরিকাতে ছিলেন। তাহলে ওখানে আসলে কি হলো, কি ষড়যন্ত্র হলো, সেটি কি আর উদ্ঘাটিত হলো? বা সেটা তো কাদের আমি সাথে, ওই যে কারোর সাথে কি বৈঠক আদৌ আমি হয়েছে? আমি তো সার্কাস্টিক্যালি সেখানে বলেছি যে এখানে যে আমার তথ্য ভুল হয়েছে, পিটার হাস ছিল না। কিন্তু এখানে যে পাতিহাস বা রাজহাঁস ছিল না তার গ্যারান্টি কি? আমি হ্যাঁ, তো এটা কিন্তু পাতিহাস বলেছি। রাজহাঁসটা কারা? এখানে আমি বলছি পিটার হাস না থাকলেও এখানে নিশ্চয়ই ওই তেল কোম্পানির কোন একটা শীর্ষ কর্মকর্তা বা এমন কোনো না কেউ কোনো ছিল। হাঁস ছিল। হুম। হ্যাঁ, কোনো না কোনো হাস সেখানে ছিল যার সাথে এখানে আলোচনা তারা করতে গিয়েছে। আর এখানে যখনই আপনি দেখবেন যে তাসনিম জারার মতো ব্যক্তি উপস্থিত থাকে, তখনই বুঝবেন যে এখানে একটা দোভাষীর কাজ হচ্ছে। কারণ এখানে আপনি জানেন যে বাদবাকি যারা গিয়েছে তারা কিন্তু ইংরেজিতে কমিউনিকেশন করতে পারে না। তো এখানে তাদের যখন দোভাষীর প্রয়োজন হয়, তখনই তাসনিম জারার উপস্থিতি প্রয়োজন হয়। তো সেজন্য আমাদের সন্দেহটা এই কারণে আরো বেশি গাঢ় হয়েছে। আর নাসিরুদ্দিন পাটোয়ারিকে যখন প্রথম ফোন করা হয়েছিল এই বিষয়টা ব্যাখ্যা চাওয়ার জন্য, সে যেভাবে হতভম্ব হয়ে যায় এবং উল্টাপাল্টা উত্তর দিতে থাকে, তখন কিন্তু আমাদের সাংবাদিকদের সন্দেহটা আরো ঘনীভূত হয় যে তার মানে নিশ্চয়ই তারা একটা কোনো কিছু গোপন করার চেষ্টা করছে। তো সবকিছু মিলাই মনে করি যে ওই কক্সবাজারে তারা যে গিয়েছে সেটা কোনো স্বাভাবিক ঘটনা ছিল না, এবং এটা অবশ্যই একটা ষড়যন্ত্রের অংশই ছিল। এবং আপনি দেখতে পাচ্ছেন যে এই ষড়যন্ত্রগুলো কিন্তু দিন দিন আমাদের কাছে পরিষ্কার হচ্ছে। যেমন আপনি দেখেছেন যে কয়েকদিন আগেও কিন্তু তারা অত জোর দিয়ে বলতে পারতো না যে ফেব্রুয়ারিতে নির্বাচন হুম। হবে কি হবে না। তারা একটা আসন ভাগাভাগি নিয়ে একটা কিছু করার চেষ্টা করছিল। কিন্তু পরবর্তী সময় আপনি দেখেছেন যে নিশ্চয়ই এই যে ভারপ্রাপ্ত যিনি রাষ্ট্রদূত রয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের, তার সাথে বৈঠকের পরেই কিন্তু নাসিরুদ্দিন পাটোয়ারির টোন পাল্টিয়ে গেল এবং সে বলল যে ফেব্রুয়ারিতে কোনো নির্বাচন হবে না। তো এখন আসলে তাদেরকে কে লাড়াচাড়া করাচ্ছে বা কার দ্বারা তারা পাওয়ারফুল হয়ে গিয়ে কথা বলছে? আবার এখন ডক্টর মোদি ইউনূসকে অনেকে বলছেন যে তিনি তো হুসেইন মোহাম্মদ এরশাদের মতো হয়ে গেছেন, এক একবার এক এক কথা বলছেন। কয়েকদিন আগে তিনি বললেন যে জনগণের কাছে তারা অঙ্গীকারাবদ্ধ যে তারা ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন করবেন। এখন আবার দেখছেন ডক্টর ইউনূস কিন্তু তিনি মালয়েশিয়াতে গিয়ে কিন্তু তার কথাবার্তা আবার উল্টেই গেছে। হুম। যদি, সিএনএর সাথে এক হ্যাঁ, সাক্ষাৎকার। তিনি বলছেন যদি বিচার সংস্কার না হয় তাহলে আবার আগের হ্যাঁ, সিস্টেমেই ফিরে যাবে হ্যাঁ। তো নির্বাচনের। তো তিনিও তো এখন ওই যে পল্লী বন্ধু থেকে পোল্টি বন্ধু এরশাদের মতো, হুম। তাকেও এখন অনেকে ট্রল করে বলছেন যে উনিও তো এখন পোল্টি বন্ধু, তিনি পোল্টি মারছেন। তো ডক্টর ইউনূসের কাছ থেকে তো আমরা এগুলো আশা করি নাই। তিনি তো একটা বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব। তারই যদি এখন কথা ঠিক না থাকে এবং তাকে যদি এক এক সময় এক এক কথা বলতে হয়, এই ছাত্রদের চাপে পড়ে হোক আর যেই চাপে পড়েই হোক, এটা আসলে আমাদের দেশকে একটা সংকটের দিকেই ফেলে দেবে। জি। তাহলে আহ, কি মনে হয়, আবার প্রেস সচিব তো বলছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, লিখে রাখুন, এই ধরনের কি যেন একটা তিনি বলেছেন, আমি একটু পড়ছিলাম। যারা আসলে ভাবছেন বা বলছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে তাদের উদ্দেশ্যে তিনি এরকমটা বলছেন। তাহলে আসলে কি হবে? এবং সেই সাথে সাথে এই প্রশ্নটা, ওই যে মার্কিনীদের বা হাঁসদের আসলে উদ্দেশ্যটা কি এখানে? গণ অভ্যুত্থানেও একটা ভূমিকা ছিল, এখন আসলে তাদের উদ্দেশ্য কি, স্বার্থ কি? আসলে তাদের স্বার্থটাকে যে বেশি মাত্রায় মানে
পারপোজটা সার্ভ করাবে, তারা তো চাইবে যে ওইরকমই একটি নতজানু সরকারকে এখানে রাখতে। এত যে আপনি দেখেছেন যে এখানে ভারতের স্বার্থ সংরক্ষণ করাটাই ছিল শেখ হাসিনা সরকারের অন্যতম উদ্দেশ্য। তো এখন আবার যদি কেউ মনে করে যে আমি ক্ষমতায় থাকতে গেলে মার্কিন স্বার্থ আমাকে বজায় রাখতে হবে, তাহলে তারা আমাকে টিকিয়ে রাখবে, এবং সেই স্বার্থের অংশ হিসেবে যদি কেউ একটা এনডিএ সাইন করে, আপনি দেখেছেন যে সেই এনডিএ তে যেসব ক্লজে তারা সাইন করেছে সেগুলো তো আসলে ওই দেশ বিক্রি করে দেওয়ার মতোই শামিল, আমি তো বলেছি। তো এখন আপনি যদি ওই মার্কিন যুক্তরাষ্ট্রের কথা মতো যদি দেশটাকে চালাতে চান এবং ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য তাদের একটা ষড়যন্ত্রের অংশ হন, তাহলে এটা আপনি আপনার দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে আপনি তাহলে আপনার কি দেশকে সেই একটা কথাটা অনিশ্চয়তা ঠিক দিলেন। যে শেখ হাসিনা যে বলতেন যদি আমি যুক্তরাষ্ট্রের কাছে সেন্ট মার্টিন দ্বীপ দিতে রাজি থাকতাম বা সেই সাদা চামড়ার কথা যদি শুনতাম তাহলে আমার পতন হতো না, এইরকম একটা ভাষ্য তার আছে। ক্ষমতায় থাকতেও বলেছেন, ক্ষমতা থেকে যাবার পরেও বলেছেন। না, শেখ হাসিনা তো তার মতো করে বলবেন, শেখ হাসিনার পতন হয়েছে একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে, অতএব এটাকে অস্বীকার করার উপায় নেই, এটা অর্গানিক গণ অভ্যুত্থান। এখন হ্যাঁ, আমাদেরকে অবশ্যই যুক্তরাষ্ট্র একটা সাপোর্ট করেছিল, সেটা আমরা অস্বীকার করছি না, কিন্তু কথা হচ্ছে যুক্তরাষ্ট্র যতই সাপোর্ট করুক, যুক্তরাষ্ট্র তো আমাদেরকে ওই 18 সালের নির্বাচনের সময় বলেছিল ওই রাতের ভোটে নির্বাচন তারা মানে না, 24-এও তারা বলেছিল ওই নির্বাচন তারা মানে না, কিন্তু তারা না মানে তাতে কি হয়েছে? হাসিনা কি কেয়ার করেছে? যুক্তরাষ্ট্রকে কেয়ারও সে করেনি, সে তার মতো সে বলেছে আমরা আমাদের নিজের মতো করে থাকবো, আমরা ওই আটলান্টিক পাড়ি দিয়ে আমরা যাব না, আমরা অন্যান্য বন্ধু করবো। তো হাসিনা তো দেখিয়েছে আই ডোন্ট কেয়ার ইউএসএ, এবং ওইভাবেই তো সে অগ্রসর হচ্ছিল। একমাত্র একটা অর্গানিক ওয়েতে যদি একটা গণ অভ্যুত্থান না করতো, আপনি হাসিনাকে কখনোই পতন করতে পারতেন না। সে তো আপনি দেখেছেন যে হেফাজতে ইসলামকে যেভাবে এতগুলো মানুষকে সে এক রাতে শাপলা চত্বরে মেরে ফেললো, কি হয়েছে তার? সে এর আগে কোটা আন্দোলন 18 সালে যখন হলো, সে কিছু, তাকে কেউ কিছু করতে পেরেছে? সে তো একটা এমন ভাবে আগাচ্ছিল যে কোনো আন্দোলন কিছুই তার কাছে টিকবে না, সে এমন ভাবেই আগাচ্ছিল। ওই এক আবু সাইদের মৃত্যু পুরো জাতির বিবেককে নাড়া দিয়েছিল, হুম। এবং তারপরে সকলে রাস্তায় নেমে এসেছিল। অতএব আমি কোনোভাবেই গণ অভ্যুত্থানকে খাটো করবো না, যেখানে কোনো মার্কিন ষড়যন্ত্রে হাসিনাকে পালাতে হয়েছে। হাসিনাকে পালাতে সেই হয়েছে বাইনারি হাসিনার ভুল নিজের কারণে, একটু আগে আপনি বলছিলেন। এবং হ্যাঁ, এবং হাসিনাকে পালাতে হয়েছে ওই এক প্রশ্নের উত্তরের কারণে, যে প্রশ্নের উত্তরে সে বলেছে রাজাকারের বাচ্চা বলে সকল শিক্ষার্থীকে সে একটা হৃদয়ে রক্তক্ষরণ করে দিয়েছিল। জি। আহ, জি, মোটামুটি আসলে এই বিষয়গুলো আপনার কাছে জানবার ছিল যে নিশ্চয়ই সামনেও আপনাদের অনুসন্ধানে যদি এই বিষয়ে আরো কিছু উঠে আসে, যেই প্রশ্নগুলোর উত্তর এখনো মিলল না, সেই বাইকটি আসলে কার, ফোন আলাপটি আসলে কি ছিল, ইশরাক হোসেন আসলেই ছিলেন কিনা এর পেছনে, এই বিষয়গুলো যদি জানা যায়, বা সেই হাসরা কারা ছিলেন সেই বিষয়েও যদি জানা যায়, নিশ্চয়ই আপনি আপনার মাধ্যমে বলবেন, আমরাও জানার চেষ্টা করবো। অনেক ধন্যবাদ নাজমুল সাকিব, আপনার সাথে জি, কথা বলে আপনাকেও তথ্য ধন্যবাদ। বলে।